আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইস্তাফির সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি, এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এর আগে আমরা প্রথম ক্লাসটা করে ফেলেছিলাম, আর ওই ক্লাসে আমরা গতি নিয়ে একটা ভালো রকম একটা আইডিয়া নিয়েছি। তো আজকে আমরা দেখব গতির বিভিন্ন রূপ। রূপ তো না, মানে বিভিন্ন প্রকারের গতি। তো শুরুতেই আমরা দেখব কি জানো, শুরুতে আমরা দেখব রৈখিক গতি বা সরল রৈখিক গতি। কি সরল রৈখিক গতি? একদম সিম্পল। গতি মানে তো বুঝতেছো যে একটা বস্তু গতিশীল। কেমন ভাবে গতিশীল? যদি এমন ভাবে গতিশীল হয়, ধর এটা রাস্তা, তার গতিপথটা একদম সোজা হয়, ঠিক আছে? এরকম গতিকে আমরা তখন বলি সরল রৈখিক গতি। অর্থাৎ কোন একটা বস্তু যদি একটা সরল রেখা বরাবর গতিশীল হয়, তাহলে সেটা কি রৈখিক গতি। এখন ধরো একটা বস্তু, দেখো আমার এই পয়েন্টটা, হাতের এই পয়েন্টটা খেয়াল করো, ও এরকম ভাবে যাচ্ছে, এটা কি রৈখিক গতি? না, কারণ ও একটা রেখা বরাবর গতিশীল নাই, সরল রেখা বরাবর গতিশীল নাই। যদি কোনো বস্তুর গতি একটা সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, অথবা একটা বস্তু যদি একটা সরল রেখা বরাবর গতিশীল হয়, তাহলে তার গতিকে আমরা কি বলি? সরল রৈখিক গতি। কি বললাম? যেটা বললাম তাড়াতাড়ি নোট করো। যদি কোনো বস্তুর গতি, যদি কোনো বস্তু একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, তাহলে তাকে বা তার গতিকে, তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলে। তোমাদের এখানে সবসময় চেষ্টা করবা মেন কনসেপ্টটা বোঝার। কোন বইয়ে দেখবা এইভাবে লেখা থাকে যে কোন বস্তুর গতি যদি একটা রেখার উপর, সরল রেখার উপর সীমাবদ্ধ হয়, একই কথা। একটা রেখা বরাবর যাওয়া আর একটা সরল রেখার উপর সীমাবদ্ধ হওয়া, দুটো একই কথা, ঠিক আছে? তো এগুলা নিয়ে কখনো দুশ্চিন্তা করবা না যে আমারটা হইলো কি হইলো না। 3 ইডিয়টস মুভি দেখছো না? জিনিসটা কি ফিল করে বোঝাটাই হচ্ছে মেন। বইয়ের মতন হুবহু মুখস্থ করাটা আসলে সার্থকতা না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে চলো তো একটু সরলরেখিক গতির কিছু উদাহরণ দিই। কিরকম উদাহরণ আমাদের চোখে আসতে পারে? হুম, সরলরেখিক গতির উদাহরণ আসতে পারে যে ধরো একটা সোজা রাস্তায় একটা গাড়ি যাচ্ছে। সোজা রাস্তায় ধরো তুমি হাঁটতেছো, তুমি সোজা একদম সোজা হাঁটতেছো, এগুলাই হচ্ছে আমাদের সরলরেখিক গতি। তাহলে আমরা কি লিখতে পারি? সোজা রাস্তায় গাড়ির গতি। রাস্তা যেন ভুলেও তেরা বেঁকা না হয়, তাহলে কিন্তু গাড়িটাও তেরা বেঁকা ভাবে যাবে, তখন আর রৈখিক গতি হবে না। তার মানে সোজা রাস্তায়, সোজা রাস্তায় গাড়ির গতি। গাড়ি বলতে এখানে প্রাইভেট কার, ট্রাক, যে কোনো কিছু হতে পারে, তুমি হইতে পারো। আচ্ছা, এখন আমাদের ঘূর্ণন গতি, ঘুরতেছে, ঘূর্ণন গতি, তাই না? ঘূর্ণন গতিটা কি? ঘূর্ণন গতিতেই আমি একটা ওয়ার্ড উচ্চারণ করে ফেলছি, শুনছিলা? মাত্র উচ্চারণ করছি, ঘুরতেছে। এই যে ঘোরা বিষয়টা কিভাবে সম্ভব জানো? ঘোরা বিষয়টা এভাবে সম্ভব যে ধরো তোমার কাছে এরকম একটা পয়েন্ট আছে, আর এইখানে ধরো আমি দাঁড়ায় আছি, এখানে একটা পয়েন্ট আছে আর এখানে আমি দাঁড়ায় আছি। এই পয়েন্ট থেকে আমার একটা দূরত্ব অবশ্যই আছে, এই পয়েন্ট থেকে আমার একটা দূরত্ব অবশ্যই আছে। বা আমি আরেকটু অন্যভাবে বলি, ধরো এখানে একটা খুঁটি গাড়া আছে, একটা খুঁটি, আর এখানে একটা গরু বাঁধা, যা আমি নিচের জায়গায় গরু বসে দিলাম, নিজের জায়গায় গরু বসে দিলাম। গরুটা কি করতেছে? চোখ বন্ধ করে খালি মানে রশি বরাবর টান টান, গরুটা সোজা হাঁটার চেষ্টা করতেছে, বাট গরুটা এই খুঁটি দিয়ে বাঁধা। তখন কি হবে জানো? গরুটা সবসময় রশি আর গরু আর খুঁটির মধ্যবর্তী দূরত্ব আর কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ না হওয়ার কারণে গরুটা একসময় দেখো এখানে আসবে, একসময় এখানে আসবে, এই দূরত্ব চেঞ্জ হচ্ছে না। একসময় গরুটা এখানে আসবে, একসময় এখানে আসবে, একসময় এখানে, 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 এখানে। অর্থাৎ গরুটা এভাবে চলা শুরু করবে। এই গরুর গতিটাতে দেখো, একটু ভালো করে পর্যবেক্ষণ করো, গরুটা সবসময় একটা নির্দিষ্ট বস্তু থেকে বা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলতেছে। গরু কি এখানে চলে গেছে যে দূরত্ব বেড়ে গেছে? না, যেহেতু রশিদে বাঁধা, দূরত্বটা চেঞ্জ হতে পারতেছে না, রশির দৈর্ঘ্যটা কম বেশি হচ্ছে না। গরু সবসময় যদি সমান দূরত্ব বজায় রেখে এরকম ঘুরে আসে, তখন এরকম বৃত্তাকার পথেই হবে। তখন এই গরুর গতিটাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি। তো এখানে মেন ফ্যাক্টটা হচ্ছে কি, কোন বস্তুর গতি যদি এমন হয়
বস্তু বলতে গরু হইতে পারে, মানুষ হইতে পারে, আমি হইতে পারি। কোনো বস্তুর গতি যদি এমন হয় একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে আসে, তাহলে তাকে বলি ঘূর্ণন গতি। সংজ্ঞাটা বুঝতে পারছো? কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে? এখানে হচ্ছে সবসময় একটা নির্দিষ্ট কি দূরত্ব বজায় থাকবে। কোনো বস্তুর গতি যদি এমন হয় এটি কোনো বিন্দু বা বস্তু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসে, তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। ঠিক আছে? এটার এক্সাম্পল হিসেবে কি দিতে পারি আমরা? এটার এক্সাম্পল হিসেবে তুমি দিতে পারো যে তোমাদের বাসার উপর তাকাবা, একটা ফ্যান দেখতে পারবা। ওই ফ্যানের যে পাখাগুলা দেখতে কেমন হয়, যদি এরকম দেখাই, পাখাগুলা দেখতে এমন হয়। তো এই পাখার তুমি দেখতে পারো যে সাপোজ পাখার এই যে এই পয়েন্টটার দিকে তুমি একটু তাকাও, পাখার এই পয়েন্টের দিকে তুমি তাকাও, এই পয়েন্টটা সবসময় দেখো এই দূরত্বটা মেনটেন করে ঘুরতে থাকে। তার মানে এই যে পাখার গতি একটা কি গতি? ঘূর্ণন গতি। বুঝতে পারছো? বৈদ্যুতিক পাখার গতি একটা কি গতি? ঘূর্ণন গতি। এরপর তুমি আর কি দেখতে পারো? তোমার বাসার ঘড়ি দেখতে পারো, ঘড়ির কাঁটা, ডিজিটাল ঘড়ি না, অ্যানালগ ঘড়ির কাঁটা। তো ঘড়ির হচ্ছে এরকম একটা ঘন্টার কাঁটা থাকে, আর একটা হচ্ছে কি থাকে বলতো? মিনিটের কাঁটা থাকে। ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা যেটাই হোক, ধরো যে মিনিটের কাঁটা, এই যে ধরো এই পয়েন্টটা, মিনিটের কাঁটা এই পয়েন্টটা সবসময় এই ডিস্টেন্স মেনটেন রেখে এভাবে ঘুরতে থাকে, তাই না? এভাবে ঘুরতে থাকে। তাহলে ঘড়ির কাঁটার গতি কি গতি? ঘূর্ণন গতি। বুঝে গেছে? সামনে এগুলো আরো দেখবো, আরো অন্য কিছু নাম বলবো। তাহলে আমরা আপাতত কি বলতে পারি বলতো? এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি হচ্ছে কি বলতো? বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক পাখা, দেন হচ্ছে আরো কি লেখা যেতে পারে? ঘড়ির কাঁটা, তাই না? ঘড়ির কাঁটার গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। আচ্ছা, নেক্সট হচ্ছে চলন গতি। এটা একটু ভালো করে বুঝো, চলন গতি বলতে কি বোঝায়? চলন গতি, ঠিক আছে? এটা আমি যদি তোমাকে শুরুতেই এক্সাম্পলটা দিই, যে গরিব মানুষ তো মানি ব্যাগ বের করলে সমস্যা নাই। আচ্ছা, তো দেখো, এটা হচ্ছে আমার একটা গরিব মানি ব্যাগ, হাতে কিছু পাচ্ছিলাম না। এখন দেখো, এটা একটা জায়গার উপর রাখা আছে। এখন আমি যদি এটাকে টোক্কা দিই, তো এটা চলতেছে। কেমন ভাবে চললো এটা যদি একটু পর্যবেক্ষণ করো। ধরো এটা দেখতে এমন, এটা একটু সামনের দিকে আগায় গেল, তাই না? তাই না? এই যে একটুখানি টোক্কা দিলাম, একটু সামনে আগায় গেল। এখানে অবজার্ভ করার যে বিষয়টা সেটা হচ্ছে আগে যে কোণাটা, ধরো যে এই কোণাটা এদিকে ছিল, এখন এই কোণাটা এখানে চলে আসছে। আবার যে সামনের কোণাটা ছিল সে আবার এখানে চলে আসছে। খেয়াল করে দেখো, আমার যে মানিব্যাগটার প্রত্যেকটা কোণা একই দিকে সরে গেছে। দেখো, এই কোণাটা এখান থেকে এই দিকে সরছে, এই কোণাটাও এই দিকে সরছে, একই দিকে। ইভেন এই কোণাটা যতটুকু সরলো, এই কোণাটাও ঠিক ততটুকু পরিমাণই সরে গেছে। আর এই কোণাটা সরতে যত সময় লাগলো, দেখো আমার তো পুরো মানিব্যাগটাই তো আমি একসাথে ধাক্কা দিচ্ছি। এমন তো না যে সামনের কোণাটা আগে চলে গেছে, পিছনের কোণাটা একটু ওয়েট করতেছে যে না আমি একটু পরে যাব, অনেকক্ষণ পরে সে গেছে, এমন তো না। অ্যাট দ্য সেম টাইম সবগুলা কোণা একটা নির্দিষ্ট দিকে মুভ করলো, একটা নির্দিষ্ট দিকে সবগুলা কোণা মুভ করতেছে। কতটুকু পরিমাণ? একই পরিমাণ। কতটুকু সময়? একই সময়।
এই রকমের গতিকে বলা হয় চলন গতি। আমি যদি আরো এক্সপ্লেন করতে চাই, চলন গতি মানে সবসময় মনে করবে কি, কোনো কিছুকে তুমি ঠেলা দিয়ে 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 নিয়ে যাচ্ছ না, ওই বস্তুটার দেখো প্রত্যেকটা কোণার একই সময়ে একই পরিমাণ সরণ একই দিকে ঘটবে, এই টাইপের গতিকে বলা হয় চলন গতি। এখন ধরো হচ্ছে আমার মানিব্যাগটা ধরো হচ্ছে এরকম ভাবে একটু সরলো, কি হলো, এরকম ভাবে সরলো, বুঝতে পারছো? ধরো তুমি উপর থেকে দেখতেছো, তোমার চোখটা পাখির চোখ হয়ে গেছে, আমার মানিব্যাগটা এরকম সরলো। তো দেখো আমার মানিব্যাগটা ধরো আগে ছিল এমন, এখন সরে হয়ে গেছে, সরে হয়ে গেছে এমন, তাই না? এই যে একটুখানি যে তুমি টোক্কা দিলাম, সরাইলাম, উপর থেকে দেখলে কি হবে, এরকম ছিল এখন এরকম হয়েছে। তো খেয়াল করে দেখো, এই কোণাটা এই দিকে, সরি, এই কোণাটা এখন এখানে আসছে, আর এই কোণাটাকে দেখো আগে এখানে ছিল, এখন ধরো খুব বেশি হলে এখানে গেছে। সরণ কিন্তু একই পরিমাণ হয় নাই, তাই না? এই দূরের কোণার সরণ আর কাছের কোণার সরণ কিন্তু একই রকম হয় নাই, একই দিকেও হয় নাই, তাহলে এটা চলন গতি না। বুঝতে পারছো? চলন গতি হচ্ছে কি, গতি হচ্ছে কি, তোমার বস্তু যেই পজিশনে আছে ওই পজিশনে রেখেই তুমি সরাবা। তো এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে বলতে চাই যে চলন গতি, তাহলে সংজ্ঞাটা তাহলে কি দাঁড়ায়, যে কোনো বস্তু কোণার গতি যদি এমন হয় যে গতিপথে বস্তুর সকল কোণা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দিকে একই পরিমাণ সরণ ঘটবে, বস্তুর সকল কোণার একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পরিমাণই সরণ ঘটবে, সবার সেম একই সময়ে একই দিকে একই পরিমাণ সরণ ঘটবে, সেটাই হচ্ছে চলন গতি। ঠিক আছে? তাহলে চলন গতির সংজ্ঞাটা কি, কোন বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথে এর সকল কোণা নির্দিষ্ট সময়ে, সরি নির্দিষ্ট দিকে, সময় না, একই সময়ে একই পরিমাণ সরণ ঘটে। কোন বস্তুর গতি যদি এমন হয় যে এর সকল কোণ নির্দিষ্ট দিকে একই দিকে, হ্যাঁ, একই সময়ে নির্দিষ্ট পরিমাণ যদি সরণ ঘটায়, তুমি সবগুলাতে একই দিকে একই সময় একই সরণ, এক এক বলতে পারো, নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সরণ, একই কথা ঘুরে ফিরে, এই নির্দিষ্ট আর একই, এই দুটো ওয়ার্ড নিয়ে প্যারা খেও না, ঘটে, তাহলে তার গতিকে চলন গতি বলে। তাহলে তার গতিকে চলন গতি বলে। বুঝতে পারছো? তো এটার যদি আমরা এক্সাম্পল লিখি, এটার এক্সাম্পল হচ্ছে, তাহলে আমাদের এরকম লিখতে হবে যে টেবিলে রাখা বইকে ধাক্কা দিয়ে সরানো, ধাক্কা দিয়ে আমরা সরাচ্ছি বইটাকে, তাহলে বস্তুর সকল কোণা, বইয়ের সকল কোণা একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পরিমাণ করেই সরতিছে। টেবিলে রাখা বইকে ধাক্কা দিয়ে সরিয়ে বা ধাক্কা দিয়ে সরানো। ঠিক আছে? দেখো চলন গতি কিন্তু আবার এক প্রকার কি বলতো, রৈখিক গতি হয় ম্যাক্সিমাম টাইমে, সব সময় না, বাট ম্যাক্সিমাম টাইমে এটা একটা রৈখিক গতি হয়। খুব রেয়ার কেসে এটা বাঁকা হইতে পারে, ঠিক আছে, এটা খুব রেয়ার কেসে বাঁকা হইতে পারে, বাট ম্যাক্সিমামে এটা কি হয়, রৈখিক গতিই হয়। এখন দেখো পর্যায়বৃত্ত গতি, খুব ইম্পর্টেন্ট। পর্যায়বৃত্ত গতি সংজ্ঞা ধরে নাও চলে আসছে প্রায়, খুব ইম্পর্টেন্ট। তো পর্যায়বৃত্ত গতি কি? পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে, এই কথাটা বললে ম্যাক্সিমাম টাইমে অনেক স্টুডেন্ট, যদি এই কথাটা এর আগেও আমি অনেকবার ক্লিয়ার করছি তোমাদের, পর্যায়বৃত্ত গতি বললেই স্টুডেন্টরা ভাবে এটা একটা বৃত্তাকার পথের গতি, বাট এটা কিন্তু ঠিক না, ভুল ভাবে না, বাট 100% ঠিক না, ভুল ভাবে, আসলে ভুলই, বাট যেটা ভাবে সেটা আবার ভুল না। আমি ভাবতেছি ভাই কি বলতেছেন, ভুল ভাবে ভুল না, বলতেছি ওয়েট, যে ধরো এইখানে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে, এখানে তুমি কি আছো, দাঁড়ায় আছো, ভালো কথা, তুমি দাঁড়ায় আছো, আচ্ছা, তো তাতে আমার কি, এখন ধরো হচ্ছে যে এই যে এরকম,
এই যে এটার দিকে তাকাও, তুমি এটা ধরো হচ্ছে আমি সাদা মানুষটা, আচ্ছা আমি কালার ডিসক্রিমিনেশন করতেছি না, সাদা গোল জিনিসটা। তো দেখো এই জিনিসটা হচ্ছে এভাবে রাস্তা পার হচ্ছে, রাস্তা না এভাবে চলতেছে, বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে এইভাবে চলতেছে, চলতেই পারে, সমস্যা নাই তো, চলতেছে চলতেছে। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে তুমি আমাকে, দেখো আমি তোমাকে একটু পরপর অতিক্রম করে যাচ্ছি, তাই না? তোমাকে আমি একটু পরপর অতিক্রম করে যাচ্ছি। তো তুমি দেখলে আমি তোমাকে একবার অতিক্রম করলাম, তুমি দেখলা যে আমি তোমাকে 10 সেকেন্ড পরে আবার অতিক্রম করে গেলাম, ভালো কথা। তুমি আমাকে দেখলা যে আমি তোমাকে আবার 10 সেকেন্ড পরে অতিক্রম করলাম, তুমি দেখলা আমি তোমাকে আবার 10 সেকেন্ড পরে অতিক্রম করলাম, বুঝতে পারছো? তুমি আবার দেখলে আমি তোমাকে আবার 10 সেকেন্ড পরে অতিক্রম করলাম, মানে তোমাকে আমি যখন পাস করতেছি প্রত্যেক 10 সেকেন্ড পর পর করে আসতেছি। তো এখান থেকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই সাদা জিনিসটার গতি ছিল পর্যায়বৃত্ত গতি। কেন? পর্যায়বৃত্ত গতিতে একটা নির্দিষ্ট বিন্দু থাকা লাগবে, যে বস্তুর গতি পর্যায়বৃত্ত হবে সেটার জন্য বলতেছি একটা নির্দিষ্ট বিন্দু থাকা লাগবে, হ্যাঁ। আর এই বিন্দুটাকে হচ্ছে যদি অন্য কোনো বস্তু বারবার নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে বা প্রদক্ষিণ করে একটা নির্দিষ্ট দিকে, দেখো তোমাকে আমি অতিক্রম করতেছিলাম সবসময় এইদিকে, এমন না আমি একবার এদিকে গেলাম, মন ছিল আবার আচ্ছা ঠিক আছে এরকম, একটু পরে আবার মনে হচ্ছে আরেকটু অন্য দিক দিয়ে যাইতো, এরকম না। একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করব নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, বুঝতে পারছো? এইরকম গতিটাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? এই গতি হইতে হলে বৃত্তাকারই হতে হবে এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই, হইতেই পারে বৃত্তাকার। ধরো তোমাকে বৃত্তাকার, ধরো তুমি এখানে দাঁড়ায় আসছো, আমি তোমাকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেই পারি, করতেই পারি। এটা এরকম উপবৃত্ত এরকমও হইতে পারে, বুঝতে পারছো? এটা হচ্ছে আরেকটু এরকম, এরকমও হইতে পারে, কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে আমরা ডেফিনেশনটা কি দিব? পর্যাবৃত্ত হচ্ছে কোন বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথে এটি কোনো নির্দিষ্ট বিন্দুকে, কোন বস্তুর গতি যদি এমন হয় গতিপথে এটি কোনো নির্দিষ্ট বিন্দুকে, দেখো আমি পয়েন্ট নির্দিষ্ট করে দিচ্ছি, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে যায়, তাহলে তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? তাহলে তাকে কি বলা হয়? পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তাহলে এই গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। এখানে কিন্তু তিনটা জিনিস মনে রাখবা। কি মনে রাখবা? যে কোনো নির্দিষ্ট বিন্দুকে, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করলে এটা কি হয়? পর্যাবৃত্ত গতি হয়। আর এই গতি কেমন হইতে পারে? হ্যাঁ, পর্যাবৃত্ত গতি। এই গতি বৃত্তাকার হইতেই পারে, হ্যাঁ, বাট সবসময় বৃত্তাকারই হবে এমনটা না, এটা উপবৃত্তাকার হইতে পারে, বৃত্তাকার হইতে পারে, এটা সরল রৈখিকও হইতে পারে, আরো অনেক পেঁচানো গোছানোও হইতে পারে, বুঝতে পারছো? এটা কেমন হইতে পারে? সরল রৈখিকও হতে পারে। অ্যাটলিস্ট এটা থেকে বের হও যে এটা বৃত্তাকারই হবে এমন কোনো কথা নাই। তো পর্যাবৃত্ত গতির কিছু উদাহরণ দেখলে মনে হয় ভালো হয়, তাই না? তো এটার কি এক্সাম্পল আছে? পর্যাবৃত্ত গতির এক্সাম্পল, পর্যাবৃত্ত গতির এক্সাম্পল এমন হতে পারে যে সূর্যকে তো হচ্ছে পৃথিবী বারবার প্রদক্ষিণ করে, তাই না? 365 দিনে একবার ঘুরে আসে, তাই না? এই যে তাহলে পৃথিবীর যে সূর্যের চারদিকে ঘোরা, এটা একটা পর্যাবৃত্ত গতি।
পৃথিবীর চারদিকে, সূর্যের চারদিকে পৃথিবীতে ঘোরা, এটা একটা কি গতি? পর্যায়বৃত্ত গতি। আবার হচ্ছে তোমাদের এমন হইতে পারে ঘড়ির কাঁটার যেটা, ঘড়ি তো মিনিটের কাঁটা তো হচ্ছে দেখো 60 মিনিট পর পর একবার করে ঘুরে আসতেছে, ঘন্টার কাঁটা হচ্ছে 12 ঘন্টা পর পর একবার করে ঘুরে আসতেছে, এগুলো তাহলে কি? পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, যেমন হচ্ছে কি সূর্যের চারদিকে পৃথিবীর ঘোরা, এটা কি গতি? পর্যায়বৃত্ত গতি। আর কি হইতে পারে বলতো? আর হইতে পারে হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটা একই সাথে ঘূর্ণন গতিও ছিল কিন্তু, তাই না? ঘড়ির কাঁটার গতি। আচ্ছা, তোমরা আবার ভাবতে পারো যে ভাইয়া বৈদ্যুতিক ফ্যানের বিষয়টা হচ্ছে কি, ফ্যান যখন চলতেছে রানিং তখন হইতে পারে পর্যায়বৃত্ত গতি, বাট এখানে আসলে যে কৌণিক ত্বরণ, কৌণিক বেগে অনেক ব্যাপার স্যাপার থাকে ইন্টারমিডিয়েটের, বা যখন ফ্যান বন্ধ করা হয় আস্তে আস্তে কি হয়? স্লো হইতে থাকে, তাই না? তো দেখা গেল কি একবার ঘুরতে একটু টাইম লাগলো, আস্তে আস্তে তো সময়টা কি হচ্ছে বলতো? বাড়তেছে। তো টাইমটা তো নির্দিষ্ট থাকে না, তো তখন আসলে ফ্যানের গতিটাকে পর্যায়বৃত্ত গতি তখন বলা যায় না। ঠিক আছে, এই কারণে এখানে এক্সাম্পলে বলি নাই। এখন আমাদের মজার বিষয় হচ্ছে সরল স্পন্দন গতি। এটা কি গতি? সরল স্পন্দন গতি, দোলন গতি বা স্পন্দন গতি, এটা একটা নাম কি? দোলন গতি। বুঝতে পারছো? তাহলে ডেফিনেশনটা কি হবে? যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার গতিপথের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যদি গতিশীল হয় তাহলে তাকে আমরা বলি দোলন গতি বা সরল স্পন্দন গতি। যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা যদি গতিপথের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় এর বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে তাকে সরল স্পন্দন গতি বা দোলন গতি বলে। বুঝতে পারছো? এটাই তো। এরপরে তোমরা আরো হাই লেভেলে তোমাদের এই যে তরঙ্গ শব্দ যে চ্যাপ্টারটা, সেখানে কিন্তু সরল সন্ধিত স্পন্দন নিয়ে আলোচনা করা হয়েছে। তো সরল সন্ধিত স্পন্দন কিন্তু বেসিক্যালি ইন্টারমিডিয়েটের কনসেপ্ট। তো তোমাদের হচ্ছে এই দোলন গতিটুকু এখানে কনসেপ্টটুকু জানলেই চলবে, যে অর্ধেক সময় একটা দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। বুঝতে পারছো? তো এইটাই ছিল হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের গতি। আচ্ছা, এটা তোমরা উদাহরণ জানতে পারো যে দোলন গতির উদাহরণটা কি হইতে পারে? দোলন গতির উদাহরণ হতে পারে যে ধরো আমি একটা বেঞ্চে একটা স্কেল রাখলাম, স্কেল টেনে আমি ছেড়ে দিলাম, তো স্কেলটা কাঁপা শুরু করবে, তো এটা হচ্ছে একটা দোলন গতি। তারপর গিটারের তার বাজানোতে, গিটারের যখন তার স্ট্রিং এ যখন স্ট্রোক করা হয়, আচ্ছা মানে স্ট্রিং যখন বাজানো হয় তখন স্ট্রিংটা তারটা কাঁপে, তো এটা হচ্ছে কি? দোলন গতি। যে কোনো কিছু কাঁপলেই দোলন গতি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি দেখবো জানো? আমরা দেখবো হচ্ছে, আমরা তোমাদের বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করলাম, এখন এইখান থেকে একটু ফোকাস করা শুরু করো। এখান না, তোমাদের মেইনলি টপিক যে গতি, আমাদের মেইন টপিক হচ্ছে এখান থেকে একটু পরে শুরু হবে। এখন আমরা আলোচনা করব তোমাদের সাথে রাশি নিয়ে, যে রাশি কি। রাশি হচ্ছে কি জানো? আমরা যা কিছু চোখে দেখতে পারি এইগুলাকে আমরা বলি ভৌত জগৎ। ঠিক আছে, যা আমরা চোখে দেখতে পারি না সেগুলো আমাদের আলোচনার বিষয় না এখন। তো এই যে ভৌত জগতে আমরা যা কিছু চোখে দেখতেছি, এই চোখে দেখা জিনিসগুলোর মধ্যে যেগুলাকে আমরা পরিমাপ করতে পারি তারা হচ্ছে রাশি। পরিমাপ বলতে অনেক উদাহরণ আছে। এই ধরো এই কলমটার আমি কি কি পরিমাপ করতে পারি তোমরা আমাকে বলো। এই কলমটার আমরা ভর পরিমাপ করতে পারি। ভর কি মাপা যায় না? যা কিছু মাপা যায়। এটা কি মাপা যাবে? ভর মাপা যায়। ভর একটা তাহলে রাশি।
তুমি এই কলমটার দৈর্ঘ্য মাপতে পারো, দৈর্ঘ্য একটা কি বলতো, রাশি। বুঝতে পারছো? যা কিছু এরকম ভাবে মাপা যায় সেটাই হচ্ছে রাশি। আচ্ছা, আমার বয়স কত, তোমাদের একটা কোশ্চেন হইতে পারে, আমার বয়স কি মাপতেছো না তুমি, যে 1 বছর 2 বছর 20 বছর 22 বছর পরিমাপ করতেছো না? এই যে যা যা কাউন্ট করতেছো, পরিমাপ করতেছো, যেমন কি বয়স পরিমাপ করা যায়, মাপা যায়, তাহলে বয়স একটা রাশি। তারপরে হচ্ছে আর কি আছে বলতো, ধরো হচ্ছে আমি বললাম এখন কয়টা বাজে, কি বললাম কয়টা বাজে, তুমি আমাকে বললাম হ্যাঁ 5টা বাজে। এই যে তুমি সময় কি পরিমাপ করলা না, বলো? দুই বলো নাই তো, 2টা বাজে এটা তো বলো নাই, 2টার চেয়ে বেশি বাজে, যে কম্পেয়ার তুলনা করে বসো না, পরিমাপ করছো না। যাদেরকে এরকম পরিমাপ করা যায় তারাই হচ্ছে কি রাশি। ঠিক আছে? তো এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে কি আবার রাশি। যা কিছু মাপতে পারবা, ঠিক আছে, উদাহরণের শেষ নেই। মাপা বলতে বোঝানো হচ্ছে পরিমাপ। ঠিক আছে, তাই হচ্ছে কি রাশি। তো এটার এক্সাম্পল হচ্ছে কি কি দেওয়া যায় বলতো, ধরো আমরা লিখলাম যে দৈর্ঘ্য মাপা যায় কোনো কিছু, যে কোনো কিছু দৈর্ঘ্য, কলম হোক, তোমার হোক, আমার হোক। তারপর হচ্ছে আমরা ভর মাপতে পারি, তাই না? তারপর হচ্ছে আমরা সময় বলি, কয়টা বাজে সময়। তারপর হচ্ছে আমরা তাপমাত্রা মাপি, তাই না? মানুষের শরীরে এখন গরম নাকি ঠান্ডা, তাপমাত্রা মাপি। তারপর আমরা সামনে তোমরা যে এই চ্যাপ্টার পড়তেছো না, সামনে যে পরিচিত হবা সরণ, বেগ, ত্বরণ, হ্যাঁ ত্বরণ, তারপর আরো চ্যাপ্টার যত আগাবে জানতে পারবা বল, কাজ, ক্ষমতা, মানে শেষ নাই, যা কিছু তুমি মাপতে পারবা অনেক, মানে এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাশি। তো এখন এই যে রাশি, হ্যাঁ এই যে কি রাশি, এই রাশি হচ্ছে আবার দিক বিবেচনায়, দিক বিবেচনায় দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দিক বিবেচনায় রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি অদিক রাশি আর একটা হচ্ছে দিক রাশি। একটা হচ্ছে কি রাশি? অদিক রাশি। আর একটা হচ্ছে কি দিক রাশি। আচ্ছা, তো সহজ ভাষায় ফার্স্টে বলি, বাংলা ভাষায় অ কথাটা যদি থাকে কোনো কিছুর আগে অ, তার মানে হচ্ছে ওটা একটা নেগেটিভ বোঝায়। তো দিকের আগে অ আছে, অদিক, তার মানে দিক লাগবে না। তোমাদের যদি আমি বলি, যেমন আমার নামটা হচ্ছে অভিক, এই দেখো, শুধু ভিক মানে হচ্ছে ভীতু বুঝায়, ভিক কথাটা মানে হচ্ছে বাংলা ভাষায় ভীতু। তার আগে একটা অ আছে, অভিক, অভিক কথাটা মানে সাহসী, মানে যে ভয় পায় না। অভিক কথাটা মানে কি? যে ভয় পায় না, মানে সাহসী। ঠিক একইভাবে অদিক কথাটা মানে হচ্ছে যার দিক লাগবে না। তো আমাদের যে রাশি, এই রাশিগুলোর মধ্যে কিছু কিছু রাশির দিক প্রয়োজন হয় প্রকাশ করার জন্য, কিছু কিছু রাশির দিক প্রয়োজন হয় না প্রকাশ করার জন্য। যাদের প্রয়োজন হয় না তাদেরকে বলবো অদিক রাশি, যাদের দিক প্রয়োজন হয় তাদেরকে বলবো হচ্ছে দিক রাশি। ঠিক আছে, এখন এই অদিক কথাটাকে আমরা অত ভালোভাবে হাইলাইট করি না, আমরা আসলে এটাকে বলি স্কেলার। অদিকের ইংলিশটা কি বলবা? স্কেলার রাশি। আর দিক যেটা, সেটাকে আমরা বলি ভেক্টর রাশি। ঠিক আছে, এটাকে কি বলবো? ভেক্টর রাশি। তাহলে এখন আমি এখানে তোমাদের এই দুটো সংজ্ঞাটা লিখে দিই যে কি কি বোঝানো হচ্ছে। তো আমরা প্রথমে দেখব হচ্ছে স্কেলার রাশি কাকে বলা হয়। স্কেলার রাশি, আচ্ছা, স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন হয়, অর্থাৎ দিক লাগবে না। যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন হয় তাদেরকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে, যেহেতু দিক লাগে না, শুধু মান লাগবে। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, এখানে তোমরা সম্পূর্ণ কথাটা নিয়ে
লিখে নিও, যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য, তাহলে একটু ভালো হয়। শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাদেরকে স্কেলার রাশি বলা হয়। তাদেরকে স্কেলার রাশি বলে। ভালো কথা। তো এখন আমাদের এটার কিছু উদাহরণ দেখা উচিত, যেমন কারা স্কেলার রাশি। তুমি জাস্ট দেখবা যে যাদের সাথে দিক অ্যাডজাস্ট হয় কিনা, মানে দিক বসালে মানানসই হয় কিনা। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যেমন আমি যদি বলি আমার ভর 50 কেজি, এখন আমি যদি বলি আমার ভর 50 কেজি উত্তর দিকে, কথাটা কি মানায়? মানে আমার ভর শুধুমাত্র উত্তর দিকে 50 কেজি, আমি যদি দক্ষিণ দিকে যাই তাহলে মনে হয় অন্য কোনো কেজি, এমন তো না। তার মানে ভর একটা স্কেলার রাশি। ভর কি মাপা যায় না? মাপা যায় দেখে রাশি, আর ভরের দিক লাগে না, তার মানে ভর একটা কি রাশি? স্কেলার রাশি। আবার দেখো এই কলমটার দৈর্ঘ্য ধরলা 10 সেন্টিমিটার, এমন তো না যে 10 সেন্টিমিটার উপরের দিকে, মানে শুধু উপরের দিকে, এই দিকেই 10 সেন্টিমিটার, অন্য কোনো দিকে গেলে কম হয়ে যাবে বা বেশি হয়ে যাবে, এমন কি? এমন তো না। তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে। ঠিক একইভাবে সময়, সময় কি রাশি? স্কেলার রাশি। কারণ আমি যদি বলি এখন 10টা বাজে, তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাটির উপরে মাটির নিচে সব জায়গায় 10টা বাজে, কোনো নির্দিষ্ট দিকে এটা হচ্ছে না, তাহলে সময় কি রাশি? স্কেলার রাশি। তারপর আরো বলতে পারি যে ধরো আমার শরীরের তাপমাত্রা, এমন তো না যে আমি দক্ষিণ দিকে গেলে আমার তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট আর পশ্চিম দিকে গেলে 98 ডিগ্রি ফারেনহাইট, এমন তো না। যে কোনো দিকে থাকি তাপমাত্রা এটাই থাকবে। বুঝতে পারছো? তো এইগুলো হচ্ছে আমাদের কিছু স্কেলার রাশি। এগুলো আরো আছে, ঠিক আছে, আপাতত জাস্ট বোঝার জন্য দেখলাম, এরকম আরো অনেক আছে বই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে লাগে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি সংজ্ঞাটা ভালো করে বুঝো কি হবে। যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। বুঝতে পারছো? সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। বুঝতে পারছো? তাদেরকে কি বলা হয়? ভেক্টর রাশি বলা হয়। এখন এটার উদাহরণটা কি? যেগুলোর সাথে আমাদের মানের সাথে দিকটাকেও বলে দিতে হয়, যেসব রাশিকে প্রকাশ করার জন্য, সেগুলাই হচ্ছে ভেক্টর রাশি। যেমন একটু পরেই তোমরা একটা ওয়ার্ডের সাথে পরিচিত হবা, সরণ। সরণ বলতে কি বোঝায়? ধরো আমি তোমাদের বাসায় গেলাম, বাসায় তো চিনতেছি না, বললাম যে তোমাদের বিল্ডিং তো চিনি না, বাট এখানে একটা ব্লু কালারের বিল্ডিং আছে, নীল রঙের। তো নীল রংটা তো একটু অদ্ভুত, কোনো বিল্ডিং এর রং ক্যাটকেটা নীল দেখছো কি? আকাশই দেখতে পারো, ক্যাটকেটা নীল নাই। তো ধরলাম ক্যাটকেটা একটা নীল কালারের আসছে, তাই আমি বললাম যে আচ্ছা তোমাদের বাসার এই ব্লু বিল্ডিং এর, ধরো ওই এলাকায় এই ব্লু বিল্ডিং ছাড়া আশেপাশে আর কিছু নাই, আশেপাশে খালি একটা ব্লু বিল্ডিংই আছে। আমি বললাম যে ব্লু বিল্ডিং থেকে আমি হচ্ছে দাঁড়ায় আছি 5 মিটার দূরে। এখন খেয়াল করো, তুমি পাখির চোখে দেখো, আবার ধরো তুমি পাখির চোখে দেখতেছো, সামনে থেকে না উপর থেকে দেখতেছো, তাহলে ব্লু বিল্ডিংটা উপর থেকে দেখতে এমন হবে। তো এখন আমি এই বিল্ডিং থেকে 5 মিটার কোন দিকে, এখান থেকে 5 মিটার এদিকেও যাওয়া যায়, 5 মিটার এদিকেও যাওয়া যায়, এদিকেও 5 মিটার যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। দেখো আমি 5 মিটার প্রকাশ করছি, আমার প্রকাশ করতে মন চাইছে, আমি প্রকাশ করছি, বাট দেখো তো এটা কি সম্পূর্ণভাবে প্রকাশ হলো? বলো তো, তুমি কি 5 মিটার দূরে কোথায় যাবা, কোন দিকে যাবা, এটা কোনো অ্যান্সার আমার কাছে পাইছো? পাও নাই। আমি যদি বলে দিতাম যে না, ব্লু বিল্ডিং থেকে ধরো পূর্ব দিকে 5 মিটার, পূর্ব দিকে, আচ্ছা পূর্ব দিক, যদিও আমরা যারা এরকম জেন জি মানে জেনারেশন জেড যারা আছি, তারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের হিসাব কিন্তু জানি না। কোনো এলাকায় গেলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু খুঁজে পাই না। বাট কি হয় জানো, ধরো কোনো তুমি একটা আননোন এরিয়াতে গেলা,
যেখানে তুমি একজন একটু বয়সে বড় কাউকে জিজ্ঞাসা করলা যে এই জায়গাটা কোথায়, তারা কেন জানি আনসারটা এভাবে দেয়, সামনে পশ্চিম দিকে যাবা দেন উত্তর দিকে যাবা পেয়ে যাবা। তখন আমার মনে হয় যে তাকে রিকোয়েস্ট করাটাই ভুল হয়েছে, আমি তো উত্তর পশ্চিম এলাকা এসে চিনতেছি না, বুঝো। তোমাদের যে রিসেন্টলি বলি, আমার হচ্ছে আম্মু যখন স্ট্রোক করে সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি, তো আমাদের এক রিলেটিভ আসছেন যে আম্মুকে দেখার জন্য। তো সে আমাকে ফোন দিচ্ছে, আমি গেলাম নিচে। এখন ঢোকার গেট মনে হয় 2টা সোহরাওয়ার্দী মেডিকেলে, আমি খুঁজে পাচ্ছি না তাকে। আমি তাকে ফোন করে বললাম যে আপনি কোথায়, সে আমাকে বলে যে উত্তর দিকের গেটে। এখন উত্তর দিক কোনটা ওই জায়গার, আর ওই গেটটা কোন দিকে, আমি ওইটাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখানে এক্সাম্পল হিসেবে বলতেছি যে 5 মিটার পূর্ব দিকে গেছে, ঠিক আছে, 5 মিটার কোন দিকে গেছে, পূর্ব দিকে গেছে, এক্সাম্পল হিসেবে বলতেছি। তার মানে অ্যাটলিস্ট দেখো তোমার এখন আইডিয়া আছে 5 মিটার উল্টাপাল্টা জায়গায় যাবে না, পূর্ব দিকে 5 মিটার গেলে আমাকে পেয়ে যাবা। এটা হচ্ছে সম্পূর্ণ প্রকাশ। ওইখানেও প্রকাশ করছিলাম 5 মিটার, বাট আমি দিক না দেওয়ার কারণে সম্পূর্ণ হয় নাই। এখন এটা সম্পূর্ণভাবে প্রকাশ হইলো পূর্ব দিক বলাতে। তো এইটাই, যাদেরকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান এবং দিক উভয় প্রয়োজন, তারাই হচ্ছে ভেক্টর রাশি। এই যে যে জিনিসটা আমি কথা বললাম না, এই যে পূর্ব দিকে 5 মিটার, এটা আসলে স্মরণের উদাহরণ দিলাম আমি। তো এটা হচ্ছে কি, স্মরণ এক প্রকার কি রাশি বলতো, ভেক্টর রাশি, ঠিক আছে। এটার এক্সাম্পলটা কি, এটার এক্সাম্পল হচ্ছে স্মরণ, সামনে আরো দেখতে পারবা বেগ, হ্যাঁ, তারপর তোমাদের আরো চ্যাপ্টার আছে বল, তারপরে তোমরা দেখতে পারবা ত্বরণটা লিখি নাই, ত্বরণ, ইটিসি, ঠিক আছে। আরো এক্সাম্পল আছে, এখানে এই কয়টাই লিখলাম। তো বুঝতে পারতেছো রাশি দিক বিবেচনায় 2 প্রকার, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। দিক লাগে মানে দিক লাগে আর দিক লাগবে না, ঠিক আছে। এখন তোমাদের বইয়ের একটা টপিক হচ্ছে কি জানো, আমরা এখন দূরত্ব আর স্মরণের সাথে পরিচিত হব। কার সাথে পরিচিত হব, দূরত্ব আর স্মরণ। এই দুইটা জিনিসটা কি, জাস্ট একটা উদাহরণ দেখে আগে। যে ধরো এটা তোমাদের গ্রামে গেলাম আমি, এরকম আঁকা বাঁকা রাস্তা, ঠিক আছে, এরকম এই হচ্ছে আঁকা বাঁকা রাস্তা এরকম, ঠিক আছে। তো আমি ছিলাম ধরো এ পয়েন্টে, দেন এরকম রাস্তা আঁকা বাঁকা রাস্তা পার হয়ে হয়ে আমি আসলাম এখানে বিতে, ঠিক আছে। তো এখন দেখো তোমাদের রাস্তার এই যে আমি এখান থেকে যেভাবে গেলাম, তাই না, এই পথটাকে, এই যে এ থেকে কোথায় গেলাম, বিতে, কোথায় গেলাম, এ থেকে বিতে গেলাম। এই যে এই রাস্তাটা আমি ধরো ফিতা দিয়ে মাপলাম, ফিতা দিয়ে মেপে এখন আমি দেখো ফিতা দিয়ে মাপলে তো এরকম ফিতা পাবো, বাঁকা ফিতা পাবো, তাই না। দেন আমি ফিতাটা এরকম দৈর্ঘ্য সোজা করলাম, ধরো ফিতাটার দৈর্ঘ্য আসলে এরকম, যেখান থেকে শুরু করে এতটুকু কি করলাম, আদি পয়েন্ট থেকে শুরু করে এরকম ফিতা দিয়ে মাপলাম, মেপে এই যে এটা পেলাম। এইটাকে যদি আমি পরিমাপ করে ধরো পেলাম হচ্ছে 10 কিলোমিটার। এটা হচ্ছে দূরত্ব, বুঝতে পারছো। ধরো হচ্ছে এখানে হচ্ছে এতটুকু হচ্ছে 1 কিলোমিটার, এতটুকু 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, এই হচ্ছে 5, 6, 7, 8, 9, এই হচ্ছে 10 কিলোমিটার রাস্তা আমি পার হয়েছি, বুঝতে পারছো। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এইটা হচ্ছে কি, এটাকে আমরা বলি দূরত্ব। এটাকে আমরা কি বলবো, দূরত্ব। আমি যেই রাস্তা দিয়ে গেছি, বাঁকা হইলেও সমস্যা নাই, রাস্তাটাকে কাউন্ট করা হয়েছে, সেটাই হচ্ছে দূরত্ব। বাট আমি যদি এখন একটা জিনিস খেয়াল করি, আমি আগে কোথায় ছিলাম, এ পয়েন্টে, এখন গেছি কোথায়, বি পয়েন্টে, তাই না। এই যে সোজাসুজি জাস্ট কি করবা, আদি পজিশন শেষ পজিশনকে সোজাসুজি কানেক্ট করবা। আর আমি কোথায় থেকে কোথায় গেছি, এ থেকে বিতে না বি থেকে এতে, এ থেকে বিতে গেছি না, ওই দিকে, এইদিকে একটা তীর চিহ্ন দিলাম। এখন দেখো অবশ্যই এই নীল রেখাটা বা পিঙ্ক কালারটা অবশ্যই 10-এর থেকে কম না। এই যে সোজাসুজি যেই ভ্যালুটা একটা নির্দিষ্ট দিকে, এটাকে বলা হয় সরণ। এটা কিন্তু অবশ্যই 10 মিটার হবে না, এটা একটু কম হবে। ধরো এক্সাম্পল স্বরূপ আমি লিখলাম এটা 6 কিলোমিটার। তার মানে আমি এখানে এক্সাম্পল হিসেবে যে লিখলাম, এখান থেকে আমি বলতে পারি যে আমার তাহলে দূরত্ব হলো কত, দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আর আমার তাহলে সরণ কত হলো, আমার সরণ হচ্ছে 6 কিলোমিটার। এখানে ভ্যারিয়েশনটা কি আসলো, ভ্যারিয়েশন হচ্ছে দূরত্বতে তোমার প্রত্যেকটা অবস্থানের যে পরিবর্তন সেগুলো কাউন্ট হয়।
সেগুলো গণনা করা হয়। সরণের ক্ষেত্রে কিচ্ছু দেখবে না, তুমি তেরা বেঁকা পথে গেছো কিচ্ছু না, তোমাকে খালি জিজ্ঞাসা করবো আদি অবস্থান কোথায়, এখানে, শেষ অবস্থান কোথায়, আচ্ছা এখানে, ঠাস করে কানেক্ট করবা, দিকটা দেখাই দিবা কোনখান থেকে কোনখানে, ওই ভ্যালুটা, ওইটাই হচ্ছে সরণ। বুঝতে পারছো, এটাই হচ্ছে কি সরণ। তাহলে এখন তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলি। আরেকটা জিনিস কি, ধরো এখন আমি সোজা রাস্তায় পার হইলাম, ধরো এখান থেকে এখানে গেলাম, কোথায় থেকে কোথায় গেলাম, এখান থেকে এখানে গেলাম, এটা কেমন রাস্তা, সোজা রাস্তা, আর আগেটা ছিল তেরা বেঁকা রাস্তা। তো এইখানে ধরো আমি বললাম যে এ থেকে বি এর যে দূরত্বটা সেটা হচ্ছে ধরো 2 কিলোমিটার। তাহলে এইখানে দেখো তো আমার দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্বটা কত, আমি কতটুকু রাস্তা অতিক্রম করলাম, এটা হবে হচ্ছে 2 কিলোমিটার। আর আমার সরণ কত হবে বলতো, সরণ এ থেকে বি তে, এটা হচ্ছে সরণের মান 2 কিলোমিটার। জাস্ট দিকটা বলে দিতে হবে, এ থেকে বি এর দিকে মানটা প্রকাশ করতে হবে আর দিকটা বলে দিতে হবে। সোজাসুজি রাস্তার ক্ষেত্রে দূরত্ব আর সরণের মান একই আসবে, আর বাঁকা রাস্তা হইলে দূরত্ব বেশি, সরণটা কম। এইখানে আমি এখনো কিন্তু তোমাদের সংজ্ঞা দিই নাই, এখনো কি করি নাই, সংজ্ঞা দিই নাই। বাট তোমরা কি জিনিসটা কি একটু বুঝতে পারতেছো, দূরত্ব কি আর সরণটা কি। আমি আরেকটু উদাহরণ দিই তারপর সঙ্গে আসবো, ঠিক আছে, আরেকটু উদাহরণ দিই তারপর সঙ্গে আসি। যে ধরো ধরো একটা বৃত্তাকার পথ, খেয়াল করো, এরকম একটা বৃত্তাকার পথ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে একটা বস্তু, তোমাকে আমি বললাম যে এই পথের ব্যাসার্ধ হচ্ছে, এটা হচ্ছে ধর হচ্ছে 4 মিটার, ব্যাসার্ধ কত, 4 মিটার। এই বস্তুটা এই যে এখানে গেল, এইভাবে ঘুরে 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 এখানে আসলো একবার, বলতে পারো তার দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব, আর সরণ কত, এটা কি বলতে পারো। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি, সে কোথায় ছিল এখানে নয়, কয়বার ঘুরে আসছে বলতো, একবার। এখানে কয়বার ঘুরে আসলো, একবার ঘুরে আসলো, একবার ঘুরে আসলে, এই গেল এই গেল এই গেল 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 গেল, এইভাবে একবার ঘুরে আসলো, বলতে পারো তার দূরত্ব কত। কি করতে হবে, তুমি এটা রশি দিয়ে কাটলো, কাটার পরে এরকম পাবা, তাই না, এটাকে কাটার পর এরকম বিছায় দাও, এই যে যেটা পাবা সেটাই হচ্ছে দূরত্বটা। আমরা জানি এরকম একবার ঘুরে আসলে এই দৈর্ঘ্যটাকে আমরা বলি পরিধি। পরিধি আমরা কিভাবে বের করি বলতো, পরিধি আমরা বের করি হচ্ছে 2πr। তাহলে দূরত্ব হবে হচ্ছে 2 × 3.1416 ইন্টু ব্যাসার্ধ জানি কত, 4, এত মিটার। সরণ কত বলতো, সরণ, সরণ কোথায়, ওর আদি অবস্থান এটা না, শেষ অবস্থা কি, একবার ঘুরে আসছে এখানেই, আদি আর শেষ পয়েন্ট যোগ করে দাও, কানেক্ট করো, কানেক্ট করতে পারবা, যেখানে ছিল ওইখানেই ফেরত আসছে, কোনো সরণ হয় নাই। সরণ কত, 0। বুঝতে পারছো, সরণটা কত, 0। তাহলে এই উদাহরণটা যদি বুঝো, তাহলে এখন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি একই জিনিস, একই জিনিস যদি দিই, হ্যাঁ একই জিনিস দিলাম, এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে 2.5 বার ঘুরে আসলো, কয়বার ঘুরে আসলো, 2.5 বার ঘুরে আসলো। তাহলে এখন দূরত্ব বের করো আর সরণ বের করো। এই হচ্ছে ব্যাসার্ধ কত, এখন হচ্ছে 4 মিটার। তো খেয়াল করো কয়বার ঘুরে আসছে, 2.5 বার। দেখো এই হচ্ছে একবার, একবার ঘুরে আসায় তার অতিক্রান্ত দূরত্ব হবে পরিধি সমান, একবার ঘুরে আসলে হবে এই যে একবার পরিধি যোগ হবে, একবার ঘুরে আসলো, এই দেখো আর একবার ঘুরে আসলো মানে আরেকবার পরিধি যোগ হবে, বাট আমি তো বলছি আড়াইবার। তো দেখা এই যে একবার ঘুরে আসলো, একবার ঘুরে আসলো, এখন কি করবে, এখান থেকে অর্ধেক যাবে, এই হলো আড়াইবার। অর্ধেক গেলে কি হবে, পরিধিরও অর্ধেক, পরিধিরও অর্ধেক, 2πr/2। বুঝতে পারছো হিসাবটা। তার অতিক্রান্ত দূরত্ব দেখো এই যে পুরা একবারের জন্য, পুরা একবারের জন্য, এই যে একবারের জন্য একবার পরিধি, আরেকবারের জন্য আরেকবার পরিধি, এরপর তো গেছে অর্ধেক, তো আরেকটা পরিধির অর্ধেক। এইটা আমরা যদি এখন আর এর মান বসাই দিই 4 মিটার, তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব। আর যদি বের করতে বলি সরণ, তা দেখো একবার ঘুরে আসে এইখানে, দুইবার ঘুরে আসে এইখানে, আড়াইবারে ঘুরে জন্য এইখানে, আদি অবস্থান এইটা, শেষ অবস্থান এটা, জাস্ট কি করতে হবে বলতো, কানেক্ট করে দিতে হবে। আমি এটা মুছে দেখাই তাহলে ভালো হবে। দেখো এই যে একবার ঘুরে আসে এখানে,
দুইবার ঘুরে এসে এইখানে, আড়াইবার ঘোরা মানে এখন এইখানে। তাহলে এটা হচ্ছে আদি অবস্থান আর এটা হচ্ছে শেষ অবস্থান, জাস্ট কানেক্ট করে দিব। এতটুকু ব্যাসার্ধ হচ্ছে 4 আর এতটুকু ব্যাসার্ধ আবার 4 হবে, তার মানে হয়ে যাবে কত বলতো, এটা হয়ে যাবে এতটুকু 4 এতটুকু 4, এটা হয়ে যাবে 8, তার মানে সরণ হবে জাস্ট 8 মিটার। তোমরা কি জিনিসটাকে ধরতে পারতিছো? আরেকটা উদাহরণ দেখি, তাহলে একটু ভালো ক্লিয়ার হবে। যে ধরো তোমাকে আমি বললাম যে একটা গাড়ি এভাবে গেল, দেখো যে একজন ধরো এখান থেকে যাত্রা শুরু করে এভাবে গেল, দেন এভাবে গেল, এই হচ্ছে আদি অবস্থা আর এই হচ্ছে শেষ অবস্থা। বাট তার এই রাস্তাটুকু হচ্ছে 3 মিটার আর এই রাস্তাটুকু হচ্ছে 4 মিটার। এখন এ থেকে কোথায় গেল, বিতে। এখন হচ্ছে আমাকে বলতো তার অতিক্রান্ত দূরত্ব কত। তার অতিক্রান্ত দূরত্ব হবে, দেখো কতটুকু, টোটাল রাস্তা এতটুকু 3 আবার এতটুকু 4 যোগ হবে 3 আর 4 অর্থাৎ 7 মিটার। বাট আমি তোমাকে যদি জিজ্ঞেস করি সরণ কত, আদি অবস্থান কোনটা, এটা না, শেষ অবস্থান এটা না, এই যে সোজাসুজিটা হচ্ছে সরণ। সবসময় সোজাসুজিটাই হচ্ছে কি সরণ। এটা তাহলে কি হয় বের করবা সোজাসুজিটা। এইখানে তুমি এখন পিথাগোরাস খাটাইতে পারো, এটা একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিছিলাম, তো এইটা আর এইটার স্কয়ার করে অতিভুজটা বের করতে পারো, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। পিথাগোরাস অ্যাপ্লাই করতেছি, এখানে 5 পাবা, তো সরণ আসবে হচ্ছে জাস্ট 5 মিটার। তাহলে খেয়াল করো দূরত্ব আর সরণের মধ্যে তুমি ডিফারেন্সটা কি পাইতে পারো। দূরত্ব হচ্ছে কোনো একটা বস্তু কতটা পথ অতিক্রম করতেছে সেই মানটা হচ্ছে দূরত্ব। সরণ হচ্ছে আদি অবস্থা শেষ অবস্থার মধ্যবর্তী সোজাসুজি যেই পথটা, সোজাসুজি পথটা, পাকা তারা না, সেটাই হচ্ছে সরণের মান। তাহলে এখন যদি আমি তোমাদের মেন থিমসটা বলে দিই, উদাহরণ দিয়ে দিয়ে বুঝতে পারলেই তোমাদের মেন কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এখন যদি বলি যে দূরত্ব কি, এটা সংজ্ঞা, তাহলে কি হবে, এটার একদম সোজা কি লিখবা, যে কোন বস্তুর যে অবস্থান পরিবর্তন হচ্ছে, অবস্থানের যে পরিবর্তন হচ্ছে বা মোট অতিক্রান্ত পথ, সেটা হচ্ছে দূরত্ব। কোন বস্তুর মোট অবস্থা বা অতিক্রান্ত পথ, অবস্থার পরিবর্তন বা অতিক্রান্ত পথটা হচ্ছে দূরত্ব। অতিক্রান্ত পথ হচ্ছে দূরত্ব। আর দূরত্ব যেহেতু কি হয়, তেরা বেঁকা জিনিসগুলো হচ্ছে, এটা স্কেলার রাশি। এটি কি রাশি, এটি স্কেলার রাশি, ঠিক আছে, এটাতে কোনো দিক লাগে না, তুমি কোন দিকে গেছো ম্যাটার করবে না, তুমি টোটাল কত গেছো সেটাই যোগফলটাই হচ্ছে দূরত্ব। তাহলে এখন সরণটা কি, সরণ, সরণ সরণ হচ্ছে কি, তুমি কিভাবে গেছো ওইটা দেখবো না, আদি পয়েন্ট শেষ পয়েন্ট যোগ করব, সোজাসুজি যে মানটা পাবো সেটাই হচ্ছে সরণ। তাহলে হচ্ছে কোন বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের সোজাসুজি মানটাই হচ্ছে সরণের মান। সোজাসুজি মানই হচ্ছে সরণের মান, সরণের মান, ঠিক আছে। তাকে সরণ বলে, এভাবে বলতে হবে না তুমি সরণের মানের সংজ্ঞা লিখছো। আর এখানে একটু ভালো করে বলতে হবে যে এটি একটি ভেক্টর রাশি, এটি একটি ভেক্টর রাশি, অর্থাৎ কি আছে বলো তো, দিক আছে তাই না, ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশি বলছো, তাহলে দিকটা বলতে হবে, ক্লিয়ার করতে হবে, এর দিক আদি অবস্থান হতে শেষ অবস্থানের দিকে, আদি অবস্থান হতে শেষ অবস্থানের দিকে, শেষ অবস্থানের দিকে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারতেছো, ঠিক আছে। এই যে যেমন একটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে গেছো, এই সোজাসুজিটা হচ্ছে সরণ, আর এখানে তীর চিহ্ন দিতে হয়। বাট তোমার আসলে এইভাবে সোজাসুজি যাও নাই, তুমি আসলে এরকম তেরা বেঁকে বাঁকা গেছিলা, এইভাবে গেছিলা। এই টোটাল পথটাকে কাউন্ট করলে তুমি পাবা দূরত্ব, আর একদম স্ট্রেট ভাবে কাউন্ট করলে পাবা সরণ। সরণটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে সরণ কি, আদি অবস্থান এ আর বি, এই হচ্ছে এই তীর চিহ্ন দিয়ে, এইটা হচ্ছে সরণ নির্দেশ করে, ঠিক আছে। এই এ বির মানটা, এটা হচ্ছে সরণের মান, এই জাস্ট এ বি, এটা যদি ফিতা দিয়ে মাপো এ থেকে বি, এটা হচ্ছে সরণের মান, ঠিক আছে, এটা হচ্ছে সরণের মান। আর এই মানের উপর মানে এ বির উপর তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় এটা একটা ভেক্টর রাশি,
ঠিক আছে, সরণ একটা কি রাশি, ভেক্টর রাশি। তো তোমরা খালি সরণের ডিফারেন্স আর সরণ আর দূরত্ব বা ডিসটেন্স এই ডিফারেন্সটুকু জানলেই আজকে চলবে। আমাদের পরের টপিক নেক্সট ক্লাসে বেগ এবং দ্রুতি বা দ্রুতি এবং বেগ। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফিজ।